আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এমন একজন মানুষের সঙ্গে প্রোগ্রাম আজকে করছি যিনি পৃথিবীর যে কোনো বিষয়ের ইকুয়েশন অ্যাস্ট্রোলজিক্যালি তার উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। মানে এটা খুব ব্রড হার্টেডনেস যে আমরা যখন বসি তখন তো একটা পার্টিকুলার টপিকে আলোচনা করি, কিন্তু এখানে আমার কাছে একটা দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গা আমার সামনে রয়েছে। এটা খুব বড় অ্যাকসেপ্টেন্সি আমাদের জন্য, বিশ্ব ব্যাংকারদের জন্য। এবার আসি টপিকে, যে কোনো জুতোয় যদি আমি পা গলাই তাহলে কি সেটা আমার জুতো হবে? অর্থাৎ যে কোনো এই স্টুডিওতে সে জুতো দেখলাম, পা গলিয়ে দিলাম, তাহলে কি সেটা ঠিক হবে? আমি এর সঙ্গে এই ঘটনা একটু যোগ করি যে আমরা আজকাল সলিউশনের জন্য, মানে আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসবার জন্য ইমিডিয়েট কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করি, ইমিডিয়েট। এবং আমরা খুব আপাত দূরত্বের, মানে খুব শর্ট স্প্যানে আমরা দেখা শুরু করি। শর্ট স্প্যানে দ্রুততা, ফাস্ট আমাদের হতে হবে, ও করছে আমার হতে হবে, ও পাচ্ছে আমার নিতে হবে, এরকম এই যে মানসিকতা। আমরা তো কিছু পাওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কাছে আসি, কিছু গণনার জন্য আসি, কিছু প্রিসাইজ টার্গেট নিয়ে আসি, আমরা যারা বুদ্ধিমান মানুষ। তো প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা কি যে কোনো সময় যে কোনো সমস্যার যে কোনো অবস্থায় তার প্রতিকার পেতে পারি? ঠিক ওই জুতো পা গলিয়ে নেওয়ার মতো, মানে দেখলাম রাস্তায় আমি পা গলিয়ে নিলাম, করতে পারি। আসুন, কৌশিক ডি কাশ্যপ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে রয়েছেন। কৌশিকদা, অ্যাকচুয়ালি এই যে অ্যাস্ট্রোলজি একটা ওয়াইড স্প্যানে, সারা ভারতবর্ষে অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করা হয়, আমাদের পৃথিবীতে, হ্যাঁ সারা পৃথিবীতে আলোচনা করা হয়। আমরা যেহেতু ভারতবর্ষের বিভিন্ন ইউটিউব বা নানান প্ল্যাটফর্ম বা টিভি বা বিভিন্ন জায়গায় দেখি, এমনকি আমি যখন বাইরে গেছি সেখানেও দেখেছি বিভিন্ন অন্য বাইরের অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম। অন দ্য আদার হ্যান্ড, যে আমরা মানুষ যারা আপনাদের কাছে আসছি, ক্লায়েন্ট বলুন, কনজিউমার বলুন, এদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত অ্যাস্ট্রোলজি সম্পর্কে? এই যে দ্রুততার সঙ্গে প্রতিকার পাবো, বা একটা স্টোন পরে নিলাম, বা একটা মন্ত্র পরে নিলাম, বা একটা তাবিজ কবচ করে নিলাম, আমি কত তাড়াতাড়ি পেতে পারবো? এটা মানুষের একটা লিমিটেশন থাকে, মাইন্ডসেট থাকে। এটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি? তার কি প্যারামিটার আছে, তার কি পরিসংখ্যান আছে? আপনি কি বলবেন? বলতে গেলে 25 মিনিট শেষ হয়ে যাবে, বড় অপর্যাপ্ত সময়। প্রথমেই সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। যে কোনো জুতোয় পা গলিয়ে কেবলমাত্র খালি পাটায় জুতো গলানো হতে পারে, কিন্তু দেবাশিস একটা শব্দ ব্যবহার করেছে, বুদ্ধিমান। এবার বুদ্ধি তো সবার আছে, হাতি সব থেকে বুদ্ধিমান এই জীব জগতে। তাহলে হাতি জুতো পরে না কেন? দেবাশিস বা আপনারা উত্তর দেবেন, প্রকৃতি মা হাতিকে সেইভাবে তৈরিই করেনি, তার প্রয়োজনীয়তাই পড়ে না জুতো গলানোর, যার ফলে হাতি জুতো পরে না, কিন্তু বুদ্ধিমান। সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণীর নাম হাতি। তবুও একটা 5 থেকে 6 ফুটিয়া মানুষ একটা হিমালয় পর্বতের মতো শরীর নেওয়া একটা হাতিকে সিম্পল ওয়েতে কন্ট্রোল করে। হাতির বুদ্ধি বেশি, মাহুতের বুদ্ধি কম, কিন্তু কম বুদ্ধিমান মাহুত হাতিকে কন্ট্রোল করছে। ঠিক ওই মাহুতের বুদ্ধির মতো যাদের আমাদের বুদ্ধিটা আছে, অর্থাৎ যথাযথ সময় যথাযথ কর্মটা করলে আমরা ফল লাভ করব, সেই কর্মটা করার উপায় জ্যোতিষশাস্ত্র যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমার হাতে কি আছে সেটা। দেবাশিস এমন দিগন্ত বিস্তৃত বলল, ওর কাছে খোলা মাঠ, ও খুব আনন্দিত হলো। আমি ভাবলাম হয়তো কালকে রাত্রে যখন আমেরিকায় সকাল, তখন ট্রাম্প তো দৈনন্দিন ব্রাশ করার আগে 2টো টুইট করেন, তা কালকে টুইটটা রাত 12:15 সময় ফ্ল্যাশ করছিল সব নিউজ চ্যানেলে। আমি বাংলা, হিন্দি, ইংরেজি মূলত ঘুরছিলাম সেই ফ্ল্যাশটা দেখতে, কারণ আমার কিছু প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। তা সেখানে ট্রাম্প বলেছে, দারুণ কথাবার্তা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর সাথে, তাতে তিনি হ্যাপি। ভারত বলেছে রাশিয়ার থেকে তেল কিনবে না,
ভেনেজুয়েলার থেকে যে তেল উঠবে ভারতবর্ষ সেটা নেবে, তার জন্য থ্যাংক ইউ। এবং ট্রাম্প আহ্লাদিত হয়ে 50% ট্যারিফকে নামিয়ে দিয়েছে 18%। প্রথমে 18% নামিয়েছে, এটা 25 থেকে 18 বলেছিল, কিন্তু সঙ্গের 25 কোথায় গেল আমি খুঁজে পাচ্ছিলাম না। একটুখানি রাত জেগে দেখতে দেখতে নিউজ চ্যানেলগুলো, ইংলিশ বা হিন্দি নিউজ চ্যানেলগুলো, খানিকটা উত্তর পেলাম। এবার প্রশ্ন হচ্ছে, জুতোটা কে গলালো? আমেরিকা বা ট্রাম্প গলালো, নাকি নরেন্দ্র মোদী বা ভারতবর্ষ গলালো? এটা একটা বৃহৎ প্রশ্ন। প্রশ্নটা অ্যাস্ট্রোলজিক্যাল না, কিন্তু 200% অ্যাস্ট্রোলজিক্যাল। কারণ অনুষ্ঠানটার নাম সর্ববিষয়ে জ্যোতিষ, সবের পেছনেই জ্যোতিষ আছে। দেবাশিস আবার নভেম্বর মাসের পর আজকে আমার সাথে অনুষ্ঠান করতে বসলো। পুরনো কিছু অনুষ্ঠান আমার ওই মোটামুটিভাবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ওখানে খুঁজে খুঁজে বার করলে দেখা যাবে মোটামুটিভাবে নভেম্বর এন্ড টু জানুয়ারি বলাই ছিল যে আমেরিকার সাথে একটা ট্যারিফ নেগোসিয়েশন ভারতের হবে, আর যদি বা এটা মিস হয় তাহলে অবধারিত জুন জুলাই হবে। এটা আর্লি প্রেডিক্টেড। এবার প্রশ্ন হচ্ছে, আমরা রাশিয়া থেকে তেল কিনবো না এরকম কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেননি, তিনি জানিয়ে দিয়েছেন এরকম কোনো কথা হয়নি। বাট ভেনেজুয়েলার যে তেলটা এখন আমেরিকাকে বেচতে হবে ভেনেজুয়েলাকে ডলার দেওয়ার জন্য, আমেরিকারও প্রচুর খরচা হয়ে গেছে ভেনেজুয়েলাতে এইসব ইনভেশন করতে গিয়ে, সেই পয়সা তো তুলতে হবে তাদের, পাক্কা বেনিয়া তো ওরা, এর বাইরে কিচ্ছু না, নাথিং এলস। এবার ব্যাপার হচ্ছে যে ভেনেজুয়েলার ওই কঠিন ক্রুড অয়েলটা তাকে সঠিকভাবে পরিশোধন করার মতো সারা বিশ্বে চায়না আর ইন্ডিয়া ছাড়া কোনো রিফাইনারি নেই। চায়নাকে দেবে না আমেরিকা ওই তেলটা, কারণ চায়না ওটাই নিত ম্যাক্সিমাম ভেনেজুয়েলার থেকে। সুতরাং রইল বাকি ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার হাতে রিফাইনারি আছে যে ওই কঠিন ভেনেজুয়েলান অয়েলকে বিভিন্নভাবে পরিশোধিত করতে পারে। সুতরাং জুতোটা পায় কে গড়ালো? ভারত গড়িয়েছে না আমেরিকা গড়িয়েছে? না, আমেরিকা আগে গলিয়েছিল, এবার তখন জুতোটা ছোট অথবা বড় ছিল, ভেবেছিল জুতোটা আমার পায়ের মতো। এইবার খানিকটা পারফেক্ট হয়তো, হ্যাঁ ভেবেছিল জুতোটা পায়ের মতো, কিন্তু ভারতবর্ষ কিন্তু পারফেক্ট সাইজের জুতো পরেই বসছে। এটা প্রথম থেকেই ছিল, পারফেক্ট সাইজের জুতো পরেই বসছিল। তার কারণ, এবং একটু যদি দেবাশিস ভালোবাসে তো চলে রাজনীতি, বিশ্বনীতি এসব, সেই জন্য বলছি। পরশুদিন বাজেট হয়েছে, ভারতবর্ষের এই প্রথম সাধারণ বাজেট হয়েছে যেখানে 14.68% বাজেটের, টোটাল বাজেটের 14.68% অ্যালোকেশন হয়েছে সামরিক খাতে, হাইয়েস্ট এভার। এবার লোকে বলবে অপারেশন সিঁদুর হয়েছে, বিশ্বজনীন ক্ষেত্রে একটা কিরকম বারুদের গন্ধ আছে গত বছর থেকেই, স্টিল নাও গোয়িং অন সেই বারুদের গন্ধ। সুতরাং সামরিক খাতে তো আমাদের অবশ্যই কিছু এক্সট্রা বাজেট পুশ দরকার ছিল, অবধারিত ছিল, 100 বার ছিল। পরিবেশ পরিপ্রেক্ষিত অনুযায়ী তো আমাদের চলতে হয়, এবং সেই চলাটা আমরা যখন ব্যক্তিগত জীবনেও চলি, জ্যোতিষশাস্ত্র খালি বলে কীভাবে চলাটা হবে। দেবাশিস জানে কি না জানি না, নাই জানতে পারে, না জানলেও কোনো অসুবিধা নেই। আমার সাথে যখন আজকে থেকে বসা শুরু করলো, ভবিষ্যতের জন্য জানবে, সব কিছু অ্যাস্ট্রোলজিক্যালি জানবে। সেটা হচ্ছে ভারতবর্ষের গত সেপ্টেম্বর মাস থেকে মঙ্গলের দশা পিরিয়ড লেগেছে, মানে স্বাধীন ভারত, যার জন্ম 15ই আগস্ট 1947 সাল রাত 12টার সময় নিউ দিল্লিতে হয়েছিল, তদানীন্তন দিল্লি। সেই স্বাধীন ভারতের গ্রহ দশাটা বর্তমানে মঙ্গলের দশা শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। মঙ্গল প্ল্যানেটটাকে, মঙ্গল হচ্ছে সেনাপতির কারক প্ল্যানেট। সেনাপতির মূল কাজ কি? যুদ্ধবিগ্রহ, আইন কানুন রক্ষা করা, তার মানে যাবতীয় কিছু রক্ষা করার কাজ, শস্ত্র দিয়ে, আইন দিয়ে, মিলিটারি বুটের শব্দ দিয়ে, সেটা মঙ্গলের কাজ। সুতরাং সেই মঙ্গল যখন দশা ভারতবর্ষের চলছে, সেই মঙ্গলের দশায় ভারতবর্ষের বাজেট অ্যালোকেশনের প্রায় 15% বাজেটে, এই প্রথম ভারতবর্ষের সাধারণ বাজেটের অ্যালোকেশনের প্রায় 15% সামরিক খাতে অ্যালোকেট হচ্ছে। এটা নিয়ে সাধারণ মানুষ অবাক, বা কেউ
অপারেশন সিন্দুর বা বর্তমান বিশ্ব সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো ভাবছেন ভারতবর্ষ এটা করছে। এটা ভারতবর্ষ করতে বাধ্য, কারণ দশাটা চলছে মঙ্গলের। সুতরাং কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে রক্ষামন্ত্রী, ওসব ফ্যাক্টর না। ফ্যাক্টর গ্রহ। গ্রহ কি ইম্প্যাক্ট দিচ্ছে, মানে গ্রহ কি ভাইব্রেশনে ভাইব্রেট করাতে চাইছে। সরকার বাহাদুর কোনো সিঙ্গল ব্যাপার নয়, সামগ্রিক অনেকজন মিলে একটা সরকার চলে। সেখানে নেতারা থাকেন, আমলারা থাকেন, অন্যান্য কর্মচারীরা থাকেন, একটা মিলিত ব্যাপার। কিন্তু কোন গ্রহ আলটিমেট ভাইব্রেশনটা ক্রিয়েট করছে তাদের কাজকর্মে, এটা দেখার প্রয়োজনীয়তা আছে। ঠিক আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা যে ধরনের আমাদের জন্মছক, সেই অনুযায়ী যে দশাটা আমার চলবে, জন্মছক আমাদের একটা ইন্টেনশন ক্রিয়েট করে। সেই ইন্টেনশনটা হচ্ছে যে এক্ষুনি আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান পেতে হবে। দেবাশিস যেটা দিয়ে শুরু করেছিল। সুতরাং আমার পাটা খালি, সামনে যা হোক একটা জুতো পড়ে আছে, গলিয়ে কোনো মতে চলি। আপাতভাবে খালি পায়ে একটা জুতো বললাম বটে, কিন্তু মোস্ট আনকমফোর্টেবল অবস্থা কিছুক্ষণ পর থেকেই তৈরি হবে। হয় ছোট পড়েছি, নয় বড় পড়েছি। একদম ঠিকঠাক জুতো খুঁজে নিয়েছি খুব রেয়ার, তাড়াহুড়ো করতে গেলে। ইভেন এরকমও দেখা যায় ঠিকঠাক জুতো আমরা পরি, 2-5 দিন পরার পর সেটা সেট হয়। সুতরাং আমরা কোনো রত্ন, কোনো তাবিজ কবচ কিংবা কোনো মন্ত্র জপ করছি, যেটা হয়তো জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেউ প্রেসক্রাইব করেছে, যেটা আমার পক্ষে ভালো, যেটা ধারণ করলে, যে মন্ত্র জপ করলে, যে দিশায় জীবনটা এগিয়ে নিলে আমার মন আত্মা শরীর হয়তো ব্যালেন্স হবে। কিন্তু ওটা আমি ধারণ করলাম মানে পর মুহূর্তে আমার লটারি লাগবে না। ওই মন্ত্রটা আমি আজকে জপ করলাম মানে কালকে আমার ছেলের চাকরিটা হবে না। ওই মন্ত্রটা জপ করলাম মানে কালকে আমার মেয়ের বিয়ের জন্য একটা সুপাত্র আমি পাবো না। তার কারণ ওই ঠিক নতুন জুতো পরার মতো। জুতোটা আমি আমার পায়ের মাপেই কিনেছি, ভালো কোম্পানির কিনেছি, পয়সা দিয়ে বেশ ভালো কিনেছি, আমার যা ক্ষমতা। কিন্তু ওই জুতোটা দেখবেন অন্তত 5-7-10 দিন কন্টিনিউয়াস পরার পর পায়ে সেট হয় না। তো কখনো কখনো নতুন জুতো পরে যখন দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ে মানুষ বেরোয়, তখন দেখবেন ষষ্ঠী সপ্তমীর পর থেকে মানুষগুলো হাঁটছে সন্ধ্যের পর থেকে কীরকম, কারণ নতুন জুতো পায়ে খোকাবাবুরা যায়, তাই না? একই জুতো, ওই জুতোটাই তার পক্ষে কমফোর্টেবল কালী পুজোর সময়, কিন্তু দুর্গা পুজোয় সবাই দোকান থেকে কিনেছে, 2-5-10 দিন পরেনি, তার আগে নতুন জুতোটা পরে নতুন ড্রেসের সঙ্গে বেরিয়ে গেছে প্যান্ডেল হপিংয়ে। কিছুটা যাওয়ার পরই কোনো কেনে আঙুলে লাগছে, কোথাও গোড়ালিতে লাগছে, কোথাও কিছু হচ্ছে, ইচিং হচ্ছে, কোথাও নুন ছালটা উঠে যাচ্ছে, হয়তো দেবাশিস? না, আমার এখানে প্রশ্ন, আমি তো বুঝলাম এগুলো হয়, আমি সবই মানলাম। তার মানে নতুন জিনিস যেটা আমার পক্ষে সুটেবল, সেটা করতে গেলে অধ্যাবসায় এবং একটা টাইম অনুযায়ী লেগে থাকতে। আচ্ছা, এটা তো আপনি বললেন টাইম। এবার দর্শকদের জন্য আমার আপনার কাছে প্রশ্ন, যে এই যে আপনি জুতো 3-4 দিন বা 5-7 দিনের কথা বলছেন, এটা জুতোর বিষয়ে গেল। আপনি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বলেছেন যে কোনো একটা মন্ত্র কেউ আপনাকে দিল বা কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে চলতে বলল। খুব স্বাভাবিক, টিভির ঠিক উল্টো দিকে বসে থাকা মানুষটা এই মুহূর্তে জানতে চাচ্ছে যে কৌশিকবাবু এর টাইমটা কতদিন, তাহলে মানে এই যে মন্ত্রপাঠ আমি কতদিন করতে থাকবো, বা আমি নির্দিষ্ট আপনাদের বলে দেওয়া যে নিয়মে হয়তো যার ফলে ওনার জীবনের উন্নতি হতে পারে, সেটা আমি কতদিন, মানে আমি জিজ্ঞেস করছি মিনিমাম কতদিনে একটা মন্ত্র বা রেমিডি বা কোনো একটা পদ্ধতি কার্যকরী হতে পারে মানুষের ক্ষেত্রে? যতক্ষণ না সেটা আমার বলে মনে হচ্ছে। যদি কেউ অবিশ্বাস নিয়ে যায় অ্যাস্ট্রোলজির কাছে, যে দেখি কি হয়, এরকম তো বহু মানুষ আসে, আপনি অস্বীকার করতে পারবেন না। ডাক্তারের কাছেও যায়? হ্যাঁ, যায় তো, কিন্তু তাতে কি কাজ করা, মানে এর সঙ্গে তো সাইকোলজি অ্যাটাচমেন্ট হচ্ছে না তাহলে কৌশিকদা? কোনোদিনই কাজ করবে না। অতি লোভ করলেও কাজ করবে না, আবার অবিশ্বাস রাখলেও কাজ হবে না। আচ্ছা, একটা মনস্তত্ত্বটাকে সেই জায়গায় রাখতে হয় যে জায়গাটায় আমি আমার যুক্তিকে রাখবো, বিদ্যাকে রাখবো, বুদ্ধিকে রাখবো, চোখ বুজে থাকবো না খরগোশের মতো। যে খরগোশভাবে আমি চোখ বুজে আছি মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, সেটা করা যাবে না মানুষ হিসাবে। চোখ খোলা, সেই চোখটা চর্মচক্ষু না, হৃদয় চক্ষু।
যেখানে যুক্তিও আছে, বুদ্ধিও আছে। আমার যতটুকুনি শিক্ষা সেটা যথাযথ আছে। আমি কিছু গ্রহণ করব কি করব না, আমাকে তার আগে ছাঁকতে হবে। আমি রেডি গ্রহণ করার জন্য, কিন্তু যা পাচ্ছি তাই গ্রহণ করব নাকি? তাহলে তো ট্রাম্পের সব টুইট গ্রহণ করতে হয় সারা পৃথিবীকে। সবাই করে? বা সবার সব কথা গ্রহণ করতে হয়? করে? তুমি আমি করি না। সুতরাং কেন সব কথা তাহলে গ্রহণ করি না? আগে সেই জায়গায় নিজেকে রাখতে হয়। একটা মন্ত্র যখন জপ করছি, 21 দিন করি, 43 দিন করি, কিংবা 1008 বার করে ডেলি করি, কিংবা 1,00,008 বারই করি, আমি একটা মন্তর ওটা যখন আমার হয়ে যাবে, তখন ওটা কতদিন কতবার করছি ওটা ফ্যাক্টরি হবে না, কিন্তু কৌশিকদা ওটা অভ্যাস। না, আমি বুঝলাম, কিন্তু মনকে আমরা কি করে, মানে আমি শুনেছি যে মন এতটাই চঞ্চল, মানে সেটা নাকি চঞ্চলা লক্ষ্মীর চাইতেও অনেক বেশি চঞ্চল। তাহলে সেই থাকে কোথায় সে? সরি, থাকে কোথায়? থাকে মানুষের বুদ্ধিমত্তার মধ্যে, মানে মানুষের মাথায় হয়তো। বুদ্ধিমত্তা, না, মন আপনি হৃদয়ে থাকে। সোল আর মাইন্ড কি এক? না, এক নয়। তাহলে হৃদয়ে কি করে তুমি মাইন্ডকে রাখছো? তাহলে আপনি তো বললেন যে মন থেকে, তুমি তো বললে হ্যাঁ, যে মন নাকি চঞ্চলা। মনটা থাকে কোথায় আমি জিজ্ঞাসা করেছি। মন মানুষের বিজ্ঞান মধ্যেই অ্যাঙ্গেলেও থাকে। বলতে পারো, আধ্যাত্ম অ্যাঙ্গেলেও বলতে পারো। কোথায় থাকে? মানুষের চিন্তা ভাবনাই তো মন। কিছুটা কাছাকাছি এলাম। অ্যাকচুয়ালি আমার ইনার ভাইব্রেশনটা হচ্ছে মাইন্ড, আর এক্সটার্নাল সেই ভাইব্রেশনটা হচ্ছে আমার ওয়ার্ক। আচ্ছা, ভাইব্রেশনটা মাইন্ড, কিন্তু ভাইব্রেশনটা সৃষ্টি কোথার থেকে হলো? কাজের থেকে কি? কে কোথায় কাজ? কাজ তো নেই। কাজ তো পরে। হ্যাঁ, বিজ্ঞান বলবে মস্তিষ্ক, আধ্যাত্ম বিজ্ঞান কি বলবে? আত্মার মস্তিষ্কের মেলবন্ধনে। সুতরাং হৃদয় আর মস্তিষ্কের মেলবন্ধনে যে খিচড়িটা পাকলো, সেই খিচড়ির যে সুবাসটা, ধোঁয়াটা, দ্যাট ইজ মন। আচ্ছা, ওটা যখন আমি দেবাশিস কর্মের আকারে টিভির সামনে লেকচারবাজি করছি, দ্যাট ইজ আওয়ার কর্ম। সুতরাং সেই ভাবনাটাই বেরোচ্ছে। আমি মনে মনে যদি ক্রুড হই, নেগেটিভ মাইন্ডসেটের হই, এক্ষুনি কেউ ফোনে এলে সবার আগে ওই জন্মছকে যে নেগেটিভটা আছে সেটা দিয়ে আমি তাকে ভয় দেখাবো। কারণ আমার হৃদয়ের ভাইব্রেশন আর মস্তিষ্কের দুষ্টুমি ওটাই, যে মানুষকে গাড্ডায় ফেলো, ভয় দেখাও, তাহলে সে যে কোনো জুতো পায়ে গলাতে চাইবে, আমার মার্সিডিজ বেঞ্চ হবে। আর আমার হৃদয় যদি পরিষ্কার হয়, বাই ডিফল্ট আমার মস্তিষ্ক ক্ল্যারিটি আছে। খিচুড়ি যেটা পাকবে সেটা একদম দারুণ গোবিন্দভোগের সুবাসিত, একদম সেখানে ঘি দিই না দিই সুবাসিত একদম। তার কারণ আমি আলো দিচ্ছি। আমি ওই নেগেটিভটাকে 100 বার বলবো, কিন্তু পজিটিভ দিয়ে কি করে ওটাকে ঢাকতে হবে সেটা সেই আকারে বলবো। সুতরাং জৈসা দৃষ্টি বৈসা সৃষ্টি। কে কিরকম দেখতে চাইছে তার উপরে নির্ভর করছে। আমি সামনের জ্যোতিষশাস্ত্রী হোক, ডাক্তারবাবু হোক, উকিলবাবু হোক, যে কোনো শাস্ত্রের শাস্ত্রী, তার কাছে অ্যাকচুয়াল ক্লায়েন্টের ওপর নির্ভর করছে সে কি এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে। কালকেই গড়িয়াহাট ভাগ্যচক্রে দেবাশিস সুদূর উত্তরবঙ্গ থেকে একজন আমার কাছে দেখাতে এসেছিল। দক্ষিণবঙ্গে তার একটা বাসা আছে, সেখানে একটা কাজ, দুটো কাজে এসেছিল। কৌশিক ডিকাশ্যপকে দেখাবো, আর একটা এখানে কাজ আছে, সেটা করবো। 2-3 দিন ধরে আছে, সোমবারটা থেকে বোধহয় আজকে সে চলে যাবে। তার ছেলের জন্মছকটা করে আমি বললাম, এই ছেলে তো মালদায় বা পশ্চিমবঙ্গে নেই। বললো হ্যাঁ, বিদেশে আছে, একদম ইউরোপে আছে। আমি বললাম ভেরি গুড, জন্মছকটা এমনি খুব ভালো, বাইরে থাকার জন্য এক্সিলেন্ট, কিন্তু বিয়ের জায়গা খুব পচা। বিয়ে দিয়েছেন না দেননি, এমন একটা বয়স, হতেও পারে নাও হতে পারে, জাস্ট 30+। বললো দিয়েছিলাম, নিজে করেছিল, আমরাও দিয়েছিলাম, কিন্তু মানে আল্লাহ, হ্যাঁ বুঝে গেছি। মানে বললো আমরা প্রেম করেছে, ছেলে বিয়ে দিয়েছি। র্যান্ডাম ভদ্রমহিলা কথাগুলো বললেন। আমি তখনও লিখছি প্যাডের পৃষ্ঠায়, আমরা হ্যাঁ করেছি, কোনো ব্যাপার না, আমাদের পরিবারে এর আগেও প্রচুর হয়েছে, কোনো সমস্যা হয়নি।
আমার বাড়িতে জীবনে এসব মানে না, বাপের বাড়িতে তো একদম মানে না, শ্বশুর বাড়িতেও প্রায় মানে না। আর আমার মা বলল ও নাতির দেবগণ আছে, কিচ্ছু হবে না। আমি বললাম তাহলে 23 সালে বিয়ে দিয়ে 24 সালে সব গন কেন হয়ে গেল? এবার সেখানে সে কি লোভ করেছে? লোভ করেনি, প্রথা অনুযায়ী ভেবেছে বোধহয় এরকমই হয়, সর্বদা এরকম হয় না। এটাও কি গ্রহের নিয়ন্ত্রণের জন্য? গ্রহ 200% গ্রহ। না তো হঠাৎ করে আমি কেন বললাম বিয়ে হয়েছে না হয়নি, না হলে ভালো। উনি বললেন না হয়েছে, কিন্তু এই ঘটনা, কিন্তু ছেলেটি বিদেশে পড়ছে, ডাক্তারি পড়ছে, মানে আরো হায়ার স্টাডিজ করছে। তাহলে কেন হলো? নিয়ন্ত্রক গ্রহ। আমি পরিষ্কার বললাম দেখুন আপনার ছেলে, যেহেতু ছেলে, লিখে দিয়েছি, আমি বললাম আপনার ছেলেকে যা দিয়েছেন আপনাদের ইচ্ছা, বা ছেলে যদি বিয়ে করতে চায় তো সেটা আপনাদের, আমি তো না করতে পারি না। বাট অ্যাস্ট্রোলজিক্যালি আমার কাছে কোনো রেমেডি নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কোনো রেমেডি নেই। লোভ করলে মরবেন। এইখানে নেক্সট বিয়ে টেকা, যত বিয়ে দেবেন খুব মুশকিল এই হরস্কোপে। আমি আগে দেখলে বলতাম বিয়ে না করতে। না, এর কি কোনো সলিউশন হয় না? না, মানে সত্যি হয় না? না, আচ্ছা, না, একমাত্র ভগবান যদি কোনো কৃপা করেন, দৈব কৃপা করেন তো হতে পারে। তার কাছে সেই অনেস্টি নিয়ে যদি সে নিজে হাতটা ছড়ায় আর কি। তাহলে সেটা আসতে পারে, তোমার আমার দ্বারা সম্ভব না। মানে গ্রহের কর্মফল এত, মানে গ্রহের ফল আর কি, গত জীবনের কর্ম করেছে, ইহ জীবনে ব্যালেন্স শিটে ওটা নেগেটিভ আছে। আচ্ছা আচ্ছা, তোমার আমার জীবনে সবই তাই। তার ট্রাম্প 4খানা বিয়ে করেছে কেন? একদম। নরেন্দ্র মোদী বিয়ে করেও কেন তার অর্ধাঙ্গিনীর সাথে সংসার করলেন না? একদম, সবই জন্মছক, সবই না একদিন ক্ল্যারিটি দিয়ে বোঝাবো। ঠিক। আমি আশা করবো এইসব শোনার জন্য। কিন্তু একটা জায়গায় এটুক বুঝলাম আজকের অনুষ্ঠানে, গ্রহ হচ্ছে সর্ব নিয়ন্ত্রণ শক্তি সম্পন্ন। তবে আরেকটা কথা বলে রাখি, কৌশিক একটু আগে একটা ইনফরমেশন দিয়েছেন যে যেটা হচ্ছে এই লাস্ট ইউনিয়ন বাজেটে 14.68% হচ্ছে সামরিক খাতে। ইনফরমেশন দিয়েছেন, ইট ইজ অলরেডি এক্সপোজড ইন মিডিয়া অর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইডে, আমি সেটা বলছি না। এবং এর জন্যও নাকি গ্রহ হচ্ছে দায়ী, মানে গ্রহ মঙ্গল দায়িত্ব এটা করবে সেপ্টেম্বর মাসে। তবে এই যে মানে এই যে বাজেট অ্যালোকেশন, তার মধ্যে কিন্তু একটা বড় অংশ রয়েছে আত্মনির্ভরতার পেছনে। এর সঙ্গে কি গ্রহের কানেকশন? আমি বলছি আত্মনির্ভর, মানে ডিআরডিও কে ইনভেস্টমেন্ট। বাস একদম। আমি আসবো এখানে, শেষ করবো দাদা, আজকে শেষ করছি। সামনের অনুষ্ঠান আর অনেক ধন্যবাদ। নমস্কার সব।